আমি এই বিয়েটা করতে পারবো না, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়, এতদিন আমি সাহস করে বলতে পারিনি, এমনটাই বলছে পলুটু। অবাক হয়ে যায় অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে রশ্মি বাড়িটা সাজানোর জন্য ডেকোরেশনের লোকজনকে বলে দিতে থাকে যে এদিকটা ওদিকটা খুব ভালো করে সাজানোর জন্য। তারপরে সেখানে মো চলে আসে। মো এসে তখন বলে যে মা, আমি কোন শাড়িটা পরবো? এরপর তো ওরা চলে আসবে, আমাকে তো রেডি হতে হবে। আর তখন বলে, মা তুমি হয়তো দেখোনি, আমি তো আমার বিছানায় 3টে শাড়ি রেখে এসেছি, তুমি সেখান থেকে যা পছন্দ তাই দেখো না। আর তারপর দেখা যাবে সেখানে কমলিনী আসে আর বলে, ওই তো তোমাদের পিসিমণি আমাদের বাড়িতে কতদিন পরে এসেছে, এবার তোমার পিসিমণিকে বলো না যে একটু তোমাকে সাজিয়ে গুজিয়ে দিতে, আমাদের বাড়িতে তো এসেছে তার ভাইজির আশীর্বাদের কথা। আর তখন দেখা যায় কমলিনী বলে, কি বলি? কমলিনী বলে যে কি বলি বলতো মৌ, তোর যে আজকে আশীর্বাদ সেটা তো আমাকে কেউ বলেনি, আমি এরকম ভাবে খালি হাতে চলে এলাম। আর তখন দেখা যায় কাকু বলে, কারো সব কথা মাথায় ছিল না বুড়িমা, তুমি এসেছো, তোমাদের নিয়ে আসাটাই মানে তোমাকে নিয়ে আসাটাই উদ্দেশ্য ছিল। আর তখন বলে, তোমাকে কালকে এতটা টেনশন লাগছিল, রাতে একটু ঘুমিয়ে এখন একটু বেটার ফিল করছো? তখন বলে, হ্যাঁ কাকামণি, অনেকটাই ফিল করছি, অনেকটাই ফিট করছে। কমলিনীর বাবা তখন বলে, তোর মা আবার কি হলো দেখ, উঠতেই পারছে না বেচারি, সকাল থেকে এতটাই খারাপ হচ্ছে না। তখন বলে, আমি তো এতক্ষণ মায়ের কাছেই ছিলাম, ওষুধ টষুধ দিয়ে ঘুমোলো, তারপর আমি দরজাটা ভিজিয়ে চলে এসেছি। আর তারপর দেখা যাবে সেখানে প্রথম চলে আসে আর তখন বলে, একটু ঘুমোলে মার ভালো লাগবে। তারপর দেখা যায় এদিকে রশ্মি বলতে থাকে যে আজকে বাড়িতে এত মানে উৎসব, আজকেই মায়ের শরীরটা খারাপ হলো, বলুন তো বাবা। আর তখন দেখা যায় প্রসম বলতে থাকে, তার জন্য কি আর অনুষ্ঠানটা থেমে আছে? অনুষ্ঠানটা তো ডেটটা পাল্টে দাওনি, ডেটটা তো ওই ডেটেই হচ্ছে, তাই না? তাতে তার উৎসব বন্ধ হচ্ছে না। তুমি তখন বলে, আজকে তো মেয়ের আশীর্বাদ, আমি কি জানতাম নাকি যে মায়ের শরীরটা খারাপ হবে? আর তখন দেখা যায় প্রসম বলে, মা তো কাল থেকেই অসুস্থ, তোমার তো আগে থেকেই ডিসাইড করা উচিত ছিল, তুমি তো ডেটটা পাল্টে দিতে পারতে, ডেটটা তো পাল্টানো যায়, অন্য ডেটেও তো হতে পারতো, তাই না? আর তখন দেখা যায় রশ্মি অবাক হয়ে যায় আর বলে এদিকে প্রসম যে এমন তো নয় যে ডেটটা আর হয় না, ডেটটা আর পাওয়া যায় না, অন্য দিনেও তো আশীর্বাদটা করা যেত, মাই থাকতে পারছে না যেখানে আজকে তোমরা অনুষ্ঠান করছো। তখন রশ্মি বলে, শোনো, সমস্ত কিছু সব দোষটা না আমার ঘাড়ে দিও না, বুঝতে পারছো? এটা না তোমাদের মস্ত বড় দোষ, তোমরা তোমাদের বোনকে নিয়ে এতদিন প্রচন্ড ব্যস্ত ছিলে, এদিকে বিন্দু মাত্র সময় দাওনি, সবকিছু আমি একা হাতে করেছি, ক্যাটালগ থেকে বাড়ি সাজানোর লোক থেকে সবকিছু আমি একা করেছি। আরে মেয়ের বিয়েটা তো আর আমি একা দিচ্ছি না, তাই না? মেয়ে তো আমার একার নয়, তোমাদের সবারই। আর তারপর দেখা যায় এদিকে কমলিনীর বাবা বলে, ঠিক আছে ঠিক আছে বৌমা, ঠিক আছে, ও না ভালো হয়ে যাবে, ডাক্তার তো দেখে গিয়েছে, তাই না? ওষুধ টষুধ দিয়েছে, সুস্থ হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে, আছে তো আমরা, এত চিন্তা করো না। আর তখন বলে যে সবকিছু ঠিকই আছে তাহলে ডেটটা পাল্টানো তো কোনো প্রশ্নই ওঠে না, তুইও না একদম অদ্ভুত কথা বলিস। আর তখন দেখা যায় প্রসম বলতে থাকে যে আমি ঠিক কথাই বলেছি, তুমি তো জানলে এই যে এমন এমন অদ্ভুত ঘটনা ঘটছে, আর তুমি আবার এর মধ্যে বিয়ের ডেটটা ঠিক করতে যাচ্ছ কেন বলো তো? আমরা তো বুড়িকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই না? আর তখন রশ্মি বলে, তার জন্য তো আমার মেয়ের বিয়েটা আটকে যেতে পারে না, তাই না? তোমরা তোমার বোনের বিয়ে নিয়ে মানে বিয়ের ভাঙা নিয়ে ব্যস্ত ছিলে, আমি আমার অল্প বয়সী মেয়ের বিয়েটা দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের কাছে হয়তো বা এটা গুরুত্বপূর্ণ, আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, কি আর করা যাবে বলো? আর তখন দেখা যায় এদিকে কমলিনীর বাবা বলে, যাকগে যাক, কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই, আর তোমার মেয়ের বিয়েটা তো হচ্ছে বৌমা। ছোট কাকু তখন এটা বলে যে বাড়ির গিন্নি অসুস্থ, তার জন্য সেটা নিয়ে আমরা একটু টেনশনে আছি, টেনশনে ছিলাম, তাই না? তখন রশ্মি বলে, কাকা বাবু আমার কি খারাপ লাগছে না? আমারও তো খারাপ লাগে নাকি যে এই সময়ে মা থাকতে পারছেন না, মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, আশা করি যে মা ওষুধ টষুধ খেয়েছেন, হয়তো বা বিকালের দিকে সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে আসতে পারবেন। আর তখন মৌ বলে, একটা জিনিস খারাপ লাগে জানো তো, আমার বিয়েতে না কেউ খুশি নয়, এটাই হচ্ছে আসল ব্যাপার। আর তখন এ কথা শুনে প্রসম তখন বলে, না খুশি না তো, খুশি না, একবার কেন, হাজার বার বলছি যে খুশি না, একদমই খুশি নয়। আর তখন কমলিনীর বাবা বলে যে, আহা এখন তো অনুষ্ঠানটা হচ্ছে, কেন কথা বাড়াচ্ছিস? আর তখন কমলিনী বলে, সবাই খুশি নয় এই কথাটা বলিস না তো, আমি খুব খুশি রে মা, আমি খুব খুশি, এই তো তুই সেদিন জন্মালি, এরপর হাঁটতে শিখলো, এরপর টুপ টুপ করে কথা বললো,
স্কুলে গেল আর আজ মেয়েটার বিয়ে, সব কিরকম একদম মনে পড়ে যাচ্ছে জানো। আর তখনই দেখা যায় এদিকে মৌ বলতে থাকে, কেন মিঠি কি আলাদা কিছু? মিঠি তো একইভাবে বড় হয়েছে। কমলিনী তখন বলে, আমি কি বলেছি যে মিঠি এভাবে বড় হয়নি? আমিও তো বলেছি যে মিঠি একইভাবে বড় হয়েছে। আর তখন দেখা যায় রশ্মি বলে যে আসলে না আমার খারাপ লাগছে, আমি মিঠি ভাবি ওদেরকে বলতে পারিনি। আর বলতে পারলাম না হচ্ছে, এক নম্বর হচ্ছে তোমাদের কোর্ট কাচারি নিয়ে একটা ব্যাপার ছিল, আর দুই নম্বর হলো যে মৌ পল্টুকে বিয়ে করছে, এখানে তো হয়তো মিঠির খারাপ লাগতে পারে, এর জন্যই। আর তখন বলে যে আজকে আশীর্বাদের দিন আরেকটা অশান্তি হোক সেটা আমি চাইনি। আর তারপর দেখা যায় বলে, আসলে কি জানো তো বুড়ি, ছেলে মেয়েরা বড় হয়েছে, নিজেদের বিয়ের ব্যাপারে এখন তারা নিজেরাই ডিসিশন নেয়, আমরা কে বলো? আর তারপর বলে যে দেখো, আমরা তো আর পল্টুকে বলিনি যে তুমি বাবা মৌকে বিয়ে করো, আর মৌকেও বলিনি যে তুমি পল্টুর সাথে সম্পর্ক তৈরি করো। এখন ওরা যদি নিজেদের মধ্যে নিজেরা কার সঙ্গে মানে কিভাবে সম্পর্ক করবে, কিভাবে তৈরি হয়েছে, কে কি মনে করেছিল, মানে পল্টু হয়তো মনে করেছিল যে মৌ ওর জন্য ঠিক, তাই না? আর তখন বলে যে এখন সেই ক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই, তাই না? আমরা তো কিছু বলতে পারিনি। তখন কমলিনী বলে, বৌদি যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর তখন বলে মিটি এখন আর ওসব কথা ভাবে না। এরপর বলে যে না, আসলে আমি বুঝতে পারিনি যে কি আজই জামা কাপড় নিয়ে আসবে নাকি। আর তখন দেখা যায় কমলিনী বলে, আমি মিঠিকে না না করে দিব। মৌ তখন বলে, কেন পিসিমণি, তুমি তো বললে যে মিঠি এখন আর এ সমস্ত নিয়ে ভাবে না, তাহলে না করবে কেন? না করবে কেন? না করার তো কোনো প্রশ্নই ওঠে না, না মানে কষ্ট পাবে? আর তখন দেখা যায় বলে যে কষ্ট পেলে তো বাড়ি বসেও কষ্ট পেতে পারে, তাই না? তাহলে আর তখন বলে, তা নয় রে, আসলে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, ও কাল এলেও আমার কোনো অসুবিধা হবে না, তাই বলছি। তখন দেখা যায় রশ্মি বলে যে মৌ, তুমি বড়দের মধ্যে কথা বলো না, দেখো পিসিমণির মেয়ে, পিসিমণি তাকে সবচেয়ে ভালো থেকে মানে ভালো করে চিনি, তোমার থেকে ভালো চিনি, আমার থেকেও ভালো চিনি। পিসিমণি যদি ওকে বলে যে আসতে, তাহলে আসবে, আর পিসিমণি যদি বলে যে না আসবে না, তাহলে আসবে না। কেন এত কথা বলছো? দেখো তোমাদের বোনের মধ্যে মানে এরকম একটা জিনিস নিয়ে এরকম একটা সম্পর্ক তৈরি হলো, সেটা কিন্তু আমার ভালো লাগছে না। যাকে কি আর করা যাবে। আর তখন বলে, দেখো এক্ষুনি তোমার মামা চলে আসবে, তোমার মাসিরা চলে আসবে, মামিরা আসবে, তোমার শ্বশুর বাড়ির লোকেরা চলে আসবে আশীর্বাদ করতে। আর সেই আশীর্বাদ দিনে তুমি এখনো রেডি হওনি কেন বলো? যাও তুমি রেডি হয়ে আসো। আর তখন বলে সেই ভালো, এই বলে রেডি হতে চলে যায়। তারপর দেখা যাবে এদিকে দেখা যাবে অনন্যা, পল্টু সবাই চলে আসে। আর তারপর বলে, এসো এসো, তোমাদের জন্যই তো ওয়েট করছি। আর তখন দেখা যায় অনন্যা বলে যে আসলে এই যে আমার দেওর, ওকে ধরে বান্ধা নিয়ে এসেছি। আসলে সব সময় তো অন্যের ঝামেলা নিয়েই মেতে ওঠে, আজকে তো কোর্ট কাচারি নেই, তার জন্যই আসলো আর কি। না বলে, আমি থাকতে তো সেটা হতে দেব না, তাই না? তাই জোর করে ধরে নিয়ে এসেছি। আর তখন দেখা যায় নতুন কমলিনীকে দেখতে পায়, দেখতে পেয়ে তাকিয়ে থাকে। আর তখনই সেখানে নতুনের দাদা চলে আসে আর বলে, কি ব্যাপার, কেমন আছেন সবাই? তারপর দেখা যাবে সবাই বসে। নতুনের দাদা কমলিনীকে দেখে বলে, কি বৌমা তুমি এখানে? তখন বলে, বলছি কি দাদা, এবার থেকে আমাকে বৌমা বলে সম্বোধন করবেন না, কারণ সেই সম্পর্ক তো আর নেই, এখন আমি ডিভোর্সি হয়ে গিয়েছি, তাই না? তখন বলে, ও আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, সরি, আর হবে না। আর তখন দেখা যায় নতুন কমলিনীর কাছে যায়, গিয়ে তখন বলে, কেমন আছো? এরপর বলে যে হ্যাঁ ভালো আছি। তখন বলে, রাতে ঘুম হয়েছিল? আর তখন বলে যে হ্যাঁ ঘুম হয়েছিল। তখন অনন্যা বলে যে তুমি বুঝি জানতে যে এখানে ও আসবে, কমলিনী আসবে? আর তখন বলে, হ্যাঁ জানতাম। আর তারপর যে ও আচ্ছা, এর জন্যই তাহলে এসেছো, তাই তো? আর তারপর দেখা যায় প্রথমে একটু কমলিনীকে দেখে অবাক হয়ে গিয়েছিল, আর তখন বলছিল যে কমলিনী তুমি এখানে? আর তখন কমলিনীর দাদা বলছে, এখানে থাকাটাই তো স্বাভাবিক, তাই না? বুড়িমার বাড়ি এটা, বুড়িমা আসতেই পারে, তাই না? তোর বাপের বাড়ি। আর তখন অনন্যা আর কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। অনন্যা তখন নতুনকে বলে যে কমলিনী আসবে বলেই এসেছো, তা না হলে আসতে না, তাই না? আর তখন দেখা যায় নতুন রেগে গিয়ে বলতে থাকে যে বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা যদি না জানো, তাহলে তো আমার কিছু করার নেই। সকলের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা যদি না জানো সত্যি, আর সেভাবে যদি কথা না বলো, পলুটু আমার যতই কাছের হোক না কেন, আমি কিন্তু এখানে থাকাটা আমার কিছুতেই সম্ভব নয়, আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর তখন আর অনন্য একটা কথা বলতে পারে না, আর বলে, আরে তুমি কি মাইন্ড করলে নাকি?
আমি তো ওভাবে বলিনি। আর তখন বলে তোমার মনে না থাকতে পারে, তুমি প্রতিটি মানুষের মন থাকে সেটা তোমার জানা উচিত, তাই না? আর তখন অনন্যা বলে আরে এইভাবে তুমি কেন বলছো নতুন? আর তারপর দেখা যায় কমলিনী বলে তুমি একটু বসো, আমি একটু আসছি, দেখি ওদিকে মৌ সাজছে মানে শাড়ি টাড়ি পরছে, আমি দেখে আসি। আর তখন বলে তুমি ওকে শাড়ি পরে দিবে? এরপর প্রসম বলে আমিও তো ভাবছি ও তো নিজেই মানে একা একাই সাজে, আর তোমাকে হঠাৎ করে কেন সাজাতে যেতে হবে? আর তখন কমলিনী বলে আজকাল মেয়েরা যখন মানে যেভাবে সাজগোজ করে আমি কি সেভাবে পারবো নাকি? একটু নয় শাড়িটাই ধরি। আর তখন দেখা যায় কাকু বলে আরে বুড়িমা তুমি এখানে বসো তো, সকাল থেকে তো বৌদির কাছে এসেছিলে তাই না, একটু বসো, ওই ঠিক করতে পারবে। আর তখন রশ্মি বলে হ্যাঁ হ্যাঁ, এই তোমরা একটু আসন টাসন পাতার ব্যবস্থা করো, অনন্যা দির আবার সময়ের মানে একদম ঘাড়ে ঘাড়ে। আর তখন দেখা যাবে এদিকে অনন্যা বলে যে হ্যাঁ গো আমার সময়ের একটু দাম আছে, তাই একটু সময়ের সময় কিন্তু কাজটা সারতে হবে। তারপর দেখা যায় পলটু দাঁড়িয়ে থাকে, আর পলটুকে তখন কমলিনীর বাবা বলে আরে তুমি কি লজ্জা পাচ্ছ নাকি, বসো না এখানে এসে। আর তখন পলটু বলে না লজ্জা পাওয়ার কি আছে, লজ্জা পাবো কেন? তখন দেখা যায় কমলিনী মানে নতুনের দাদা বলে যে আরে ও তো আসতে ছিল না, তো ওকে তো জোর করে নিয়ে এসেছে, যেমনটা হয় আর কি, সবসময় যেমনটা জোর করে তার মা ধরে নিয়ে আসে তেমনই কি আর কি। তবে আমি বলছি কি যে বাবা লজ্জা পাওয়ার কি আছে, বিয়ে যখন করতে পারছিস তাহলে বিয়ের অনুষ্ঠানে আসতে আর কিসের লজ্জা বল? আর এটা তো লজ্জা পাওয়ার তোর কথা নয়। তারপর দেখা যাবে বলে দেখে নে বিয়ে করতে গেলে কি কি করতে হয়, কি অনুষ্ঠান করতে হয় দেখে নে, তাই না? এতে লজ্জা পাওয়ার কি আছে? আর তখন দেখা যায় পলটু বলে বাবা তুমি কি বলছো? আর তখন দেখা যায় এদিকে অনন্যা বলে যে তোর বাবার না এটাই সমস্যা, এত বড় ছেলে তাকে আবার লজ্জা দিচ্ছে দেখো। আর তারপর দেখা যায় এদিকে নতুনের দাদা বলে আরে লজ্জা কোথায় দিলাম তোকে, আমি লজ্জা দিলাম নাকি? নতুনের দাদা আবারও বলে বিয়ে করতে পারছিস আর বিয়ের অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করবি না, তা কি হয়? আর তখন বলে না না, বিয়ের অনুষ্ঠানগুলো তো অ্যাটেন্ড করতে হয়, সেখানে তো আবার তুই ছাড়া হবে না। এখানে লজ্জা টজ্জা পেলে চলবে না, বুঝতে পারলি তো, লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তারপর বলে যে লজ্জা কি আছে এর মধ্যে বলতো, লজ্জার কি আছে? আর নতুন তখন বলে বুঝলি তো পল্টু, তোর আবার লজ্জা হলো কবে থেকে শুনি? আমি অবশ্য আগে ভাবতাম যে তোর লজ্জা টজ্জা আছে, লজ্জা সমস্ত কিছু আছে, কিন্তু এখন তুই যা যা করেছিস সেসব আছে বলে তো আমার মনে হয় না, তাই না? বলে যে এনিওয়ে এগুলো মানে ভালো করে সার, তারপর বিয়ে কর, এরপর বিদেশ যা, ভালো করে সংসারটা কর, ভালো থাক। আর তখন বলে আমি সত্যি সত্যি ভালো থাকবো নতুন করেই, আমি খুব ভালো থাকবো। আর তখন বলে কে বলেছে যে আর তুই, বড়রা না এভাবেই আশীর্বাদ করে বুঝলি? কাকু তখন বলে তোমাদের যাওয়াটা যেন কবে? আর তখন বলে ঠিক নেই। এরপর বলে যে তবে আমি আমার কথাটাই বলছি। আর তখন কমলিনীর বাবা বলে যে আরে ঠিক নেই কেন, বৌমা তো বললো যে তোমরা দুজন একসঙ্গেই যাবে, সেই জন্যই তো বৌমা তাড়াহুড়ো করে ব্যবস্থা করে ফেললেন। আর তখন দেখা যায় বলে তোমরা তো ভিসাও অ্যাপ্লাই করেছো, পেয়েও তো গিয়েছো। আর তখন বলে হ্যাঁ কিন্তু যাওয়ার তারিখটা এখনো ঠিক হয়নি। আর তখন দেখা যায় নতুনের দাদা বলে আগে বিয়েটা তো করুক, আর তারপর বলে তারপর হানিমুনটা কি ওখানেই করছিস নাকি আগেই হানিমুন করবি? আর তখন দেখা যায় যে আমার তো মনে হয় বিদেশে যখন যাচ্ছিস তাহলে হানিমুনটা সেখানেই করে নে, সেখানেই করে নেওয়াটা ভালো। আর তখন দেখা যায় প্রসম বলে যে আচ্ছা, তখন বলে যে আরে আগে থেকে বলো না যে ডেটটা কবে? আর তখন বলে আমাকে তো মৌ বলেছিল। রশ্মি তখন বলে হ্যাঁ বলেছিল তো, আচ্ছা তোমরা সবাই এখন এমন ভাবে ঘিরে ধরছো তাই লজ্জা পেয়ে যাচ্ছে। আর তখন দেখা যায় প্রসম বলে এত কিসের লজ্জা পল্টু? আর তখন বলে না আমি লজ্জা পাচ্ছি না, আর এখানে তো লজ্জা পাওয়ার কোনো কথা নেই, আমি কেন লজ্জা পাবো বলুন তো? আর তারপর বলে আসলে হয়তো মৌ নিজের ডেটটাই তার বলেছে, আমি তো কখনো বলিনি যে আমি আর মৌ একসাথে যাব, এক ডেটেই যাব, আমি তো এক ডেটে যেতে পারবো না। আর তখন বলে যে এখনো পর্যন্ত আমার যাওয়ার সঠিক হয়নি, আমি আমার টিকিটটাও পর্যন্ত করিনি, আর মৌ ঠিক যেই ডেটের কথা বলছে সেই ডেটে যে টিকিটটা পাওয়া যাবে তারও তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তাই হয়তো বা ও একলা নিজের জন্যই ডেটটা ঠিক করেছে, আমি তো আমার জন্য ডেট ঠিক করিনি এখনো পর্যন্ত, কিন্তু আমার সঙ্গে তার জন্য কোনো সম্পর্ক নেই। আর তারপর রশ্মি বলে আরে তোমরা তো স্বামী স্ত্রী, মানে স্বামী স্ত্রী হতে যাচ্ছ, হবে, তাহলে তোমরা একসাথে যাবে না কেন বলো তো? তুমি এমন ভাবে কথা বলছো যে তোমরা দুজন সহপাঠী, দেখো এখন তোমরা স্বামী স্ত্রী হবে, একসঙ্গে থাকবে, তার পদ্ধতি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। স্বামী স্ত্রীর আবার আলাদা আলাদা পদ্ধতি হয় নাকি বলো? আর তারপর
কমলিনীর বাবা বলে ঠিক আছে ঠিক আছে, বিয়েটা মিটুক তো আগে, তারপর নয় টিকিটের কথা ভাবা যাবে। আর তখনই সেখানে মৌ চলে আসে রেডি হয়ে। মৌ এসে তখন বলে মা আমি রেডি, আর বলে বাহ কি সুন্দর লাগছে। আর তখন তো সবাই খুশি হয়ে যায়। এরপর বলে এই দেখ সবাই এসে গেছে। আর তখন বলে ওমা তোমরা চলে এসেছো। মানে দাদা তখন বলে না এসে উপায় কি বলো তো মা, আশীর্বাদ যখন করতেই হবে তখন তো আসতেই হবে তাই না। আর তখন পলুটুকে দেখে মৌ বলছে পলুটু এসেছিস তুই। আর তখন দেখা যায় এদিকে অনন্যা বলতে থাকে তোর আঙ্কেলের কথায় কিছু মনে করিস না মৌ। আর তখন বলে তোর আঙ্কেল তো বরাবর এভাবেই কথা বলে। এরপর বলে না না আমি কিছু মনে করিনি, কি মনে করব, কিছু মনে করিনি। পলুটুকে আবার বলে যে হাই পলুটু কেমন আছিস। আর তখন দেখা যায় মোর মা বলে যে শোন এখন থেকে কোনো তুই তাকারি নয়, বুঝতে পারছিস না। মানে আমি মানছি যে এখন স্বামী স্ত্রী মানে আগে থেকে চিনে বন্ধু বান্ধব হয় সবাই তুই তকারি করে, কিন্তু তুই না এটা এখন থেকে আর করবি না, বুঝলি তো। কারণ আমরা আমরা সেটা চাই না। আর আমরা তো এখন সেগুলো বুঝতে পারি না তোদের মতো এত। আর তখন বলে ঠিক আছে মা ঠিক আছে, আর বলবো না। আর না বলে শোনো আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, কাজটা কিন্তু আগে সারতে হবে। আচ্ছা মাসিমা কোথায়। আর তখন বলে মাসিমাকে তো দেখতে পাচ্ছি না। এরপর বলে যে আসলে আর বলো না অনন্যা দি, মার হঠাৎ করে শরীরটা যে সকাল থেকে ভীষণ খারাপ হয়েছে, ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে, ওষুধ খেয়েছে এখন ঘুমোচ্ছে। আর তখন অনন্যা বলে ও দাদা বলে এবার আসল অনুষ্ঠানটা করে ফেললে হয় না। আর তখন বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো। আর তখন বলে ও আমার হবে না, আমাকে এখান থেকে ইউনিভার্সিটিতে যেতে হবে, সময় হয়ে গিয়েছে। আর তখন দেখা যায় অনন্যা বলে যখন একবার বলে দিয়েছে মুখ ফসকে তাহলে উনি আর খাবেন না, ওনাকে কেউ জোর করে খাওয়াতে পারবেন না। আর তখন কমলিনীর বাবা বলে যে তা কি করে হয়। এরপর দেখা যায় কমলিনীর কাছে যায় আর গিয়ে তখন জিজ্ঞেস করে যে মিঠির বাবিন ওরা আসবে না। আর তখন বলে ঠিক জানি না। আর তখন দেখা যায় নতুন বলে ভাবছি মিঠিকে না করে দিব, বারণ করে দিব। কমলিনী তখন বলে কেন কেন বারণ করবে, ও না ওই সমস্ত সহ্য করতে পারবে, সেই ক্ষমতা ওর প্রয়োজন তাই না। ও যদি নিজের চোখে দেখে আর সেই খারাপ লাগলে সেই খারাপ থেকেই কিন্তু ও শিখবে। তাই ওকে তো তৈরি হতে হবে। ও তো জানে যে এদের বিয়েটা হচ্ছে, তাই ওকে থাকলেও সমস্যা নেই। ওর সঙ্গে তো এখন পল্টুর কোনো সম্পর্কও নেই। জানি চোখে দেখলে হয়তো বা কষ্ট পাবে, কিন্তু আমি চাই যে ও কষ্টটা পাক, পেয়ে সবটা ভুলে যাক। কল্পনা পেয়ে কষ্ট পাওয়া থেকে চোখে দেখে কষ্ট পেয়ে সবটা ভুলে যাবে, সেটাই ভালো। অবশ্য আমার মেয়ে এখানে আসলে হয়তো বা আমি ভালো করে বুঝিয়ে বলবো ওকে আসতে দাও, বারণ করো না। আর তখন নতুন হেসে দেয় আর বলে বলছো, তখন বলে যে হ্যাঁ। আর তারপর দেখা যাবে বলতে থাকে ওর আশাটাই ভালো হবে দেখো। তখন বলে তোমায় একটা কথা বলবো। এরপর বলে আমার না একটা কথা খুব মনে পড়ছে। তখন বলে কি। এরপর বলে যে বলবো। তখন বলে হ্যাঁ বলো। এরপর বলে যে আমি এই প্রথম প্রথম তোমাকে এভাবে দেখছি, তোমাকে তোমার পরিচয় দেখছি। আর চন্দ্রোদয় মুখার্জির স্ত্রী হয়ে নয়, তোমাকে কমলিনী গাঙ্গুলি হিসেবে দেখছি। আর তখন খুশি হয়ে যায় কমলিনী। এরপর বলে চন্দ্রোদয়ের তখন বলে কি গো ননদিনী, মানে তোমাদের গল্পটা একটু পরে করলে হয় না, সময় তো আছে। কিন্তু বুঝতে পারছোই তো আজকে আশীর্বাদটা হয়ে যাক আর একটু থাকো। আর তখন বলে তোমাকে তো শাক বাজাতে হবে। তখন কমলিনী বলে শাক বাজানো তো যখন শাক বাজানোর সময় হবে তখন নিশ্চয়ই বাজাবো, আগে মেয়েকে বসাও। তখন বলে হ্যাঁ হ্যাঁ মেয়েকে তো বসাতে হবে। এই বলে দেখা যায় মৌকে বসিয়ে দেয়। আর তখন বসিয়ে দিয়ে বলতে থাকে অনন্যা দি এসো গো। আর তখনই অনন্যা সেখানে যায়। আর তারপর দেখতে পায় যে পলুটু এখনো আসেনি। আর তখন বলে কত ভালো সময়, আমি না ভালো সময়টা চলে যেতে দিতে পারি না গো, তাড়াতাড়ি করো। না দেখা যাবে নতুনের দাদাকে ডাকে আর বলে কি গো তুমি আসো, তুমি না আসলে চলবে, তুমি তো আশীর্বাদ করবে। আর তখন বলে তুমি আশীর্বাদ করলে চলবে, আসলে ওই সমস্ত জিনিসপত্র দিয়ে আমি আশীর্বাদ করব না। আর তখন বলে এখনো না আমি আর কোনো তর্কে যেতে চাই না, সত্যি বাবা। এ কি প্লুটু তুমি এখনো আসো না বাবা, এখানে দাঁড়িয়ে আছো কেন, এখানে এসে বসো, আমরা তো তোমাদের দুজনে আশীর্বাদ একসঙ্গে করব। ও অনন্যদীপ কি গো ওকে বলো না। তখন বলে দাঁড়া দাঁড়া ওকে নিয়ে আসছি। আর তখন ধরে নিয়ে যায় পলটুকে, নিয়ে গিয়ে সেখানে বসায় জোর করে। তারপর দেখা যাবে আশীর্বাদটা শুরু হয়ে যায়। আর এদিকে যখন আশীর্বাদটা শুরু হয়ে যায় সেই মুহূর্তে সেখানে মিঠি বাবিন মিঠিল চলে আসে। আর তখন মিঠির কাছে দৌড়ে চলে যায় নতুন আর বলে কি রে মা ভালো আছিস তো। তখন দেখা যায় বাবিন বলে যে আচ্ছা আমরা কিন্তু এসেছি তাই না, একজনকে শুধু শুধু এরকম ভাবে বললে কিন্তু চলবে না। মিঠিল তখন বলে সত্যিই তো নতুন কাকু, আমরাও তো এসেছি, কই আমাদেরকে তো দেখতে পাচ্ছ না, শুধু মিঠিকেই দেখতে পাচ্ছ তাই না।
আর তখন বলে তোমাদের না দেখে কি উপায় আছে, আমি তোমাদের তিনজনকেই দেখছি। তখন হেসে দেয় আর বলে যে কিন্তু মিঠি মা যেহেতু একটু বেশি ছোট তাই ওকে একটু বেশি দেখছি। আর তখন মিঠি বলে কি হচ্ছে আজকে বলো তো নতুন কাকু, কারো কি আজকে জন্মদিন নাকি? আর তখন বলে আয় না আয়, দেখতে পাবি ভিতরে এলেই। আর তখন দেখা যাবে কমলিনী এগিয়ে যায় মিঠির কাছে। আর তখন মিঠিকে বলে এই তো মা, আমি আছি তো এখানে, আমি আছি। এই বলে মিঠিকে ধরে ফেলে আর তখনই শাক বাজাতে থাকে আর তাকিয়ে দেখতে পায় যে ময়ূর আশীর্বাদ হচ্ছে আর পলুটুর। আর তখন তো মিঠি খুব কষ্ট পায়, কষ্ট পেয়ে পাটা পিছিয়ে যায়। আর তখনই বুঝতে পারে যে মিঠির খুব কষ্ট হচ্ছে। আর তখন নতুন বলে কি হলো মিঠি? এরপর কমলিনী বলে মা তুমি চিন্তা করো না, আমি আছি তো, তোমাকে সহ্য করতে হবে। আর তখন বলে না মা আমি একদম ঠিক আছি। আর তখন কমলিনী বলে আমি ইচ্ছে করেই তোকে বারণ করিনি মা, ইচ্ছে করলেই বারণ করতে পারতাম, কিন্তু না বারণ করিনি, আজকে মো আর পল্টুর আশীর্বাদ। আর তখন দেখা যায় বলতে থাকে না মা আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আর এদিকে দেখা যায় অনন্যা আশীর্বাদ করতে থাকে একটা বালা দিয়ে। আর তারপর বলে মিঠি, এরপর দেখা যাবে মা তুই আয় বসবি। আর তখন বলে মা আমাকে নিয়ে এত ব্যস্ত হয়েও না, আমি একদম ঠিক আছি। আর এদিকে অনন্যা আশীর্বাদ করে আর বলে যে তোরা দুজন একদম ভালো থাকবি, আমি তোদের আশীর্বাদ করছি, ঠিক আছে? মিঠির বলে আমরা তো আনইনভাইটেড হয়ে এখানে চলে এলাম, আমরা তো আগে থেকে জানতাম না, তাহলে হয়তো বা আসতাম না, একটা অনুষ্ঠান বাড়ি। আর তখন দেখা যাবে বলে আমরা তো খালি হাতে এভাবে চলে এসেছি। আর তারপর দেখা যায় যখন দাঁড়িয়ে থাকে আর তখন পলুটু সেটা দেখতে পায়। এক পর্যায়ে পলুটু বলে দেয় যে আমি এই বিয়েটা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না।